হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমি আজ থেকে 2 বছর আগে ঘটে যাওয়া আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ঘটনার একটা স্মৃতিচারণা করব বলতে পারো। আজকে হচ্ছে 2রা জুলাই, কিন্তু আজ থেকে 2 বছর আগে 30 জুন রাতে, অর্থাৎ বলা যায় পহেলা জুলাই, আজ থেকে 2 বছর আগে 2022 সালে আমার বুয়েট অ্যাডমিশনের রেজাল্ট দিয়েছিল। হুম যেটা আমার লাইফটাকে অনেক অনেকভাবে চেঞ্জ করে দিয়েছে। অ্যান্ড এটা নিয়ে আজকে আমি কথা বলবো, বিভিন্ন রিয়েলাইজেশন আমি শেয়ার করব। আজকে 2 বছর পর, আজকে জুলাইয়ের 2 তারিখ, আজকেও একই রকমভাবে আমার টার্ম ফাইনালের রেজাল্ট দিছে। হয়েছে, ভালোই হয়েছে, খারাপ না। তো এই যে আমি 2টা বছর পার করলাম ভার্সিটি লাইফে। কলেজ লাইফে আমি একভাবে চিন্তা করতাম ভার্সিটি লাইফটাকে, এখন ভার্সিটিতে এসে আমি আরেকভাবে চিন্তা করি। এই রিয়েলাইজেশনগুলো এবং যেহেতু 2 বছর পূর্ণ হয়েছে, তো একটা স্মৃতিচারণা যে আমি কিভাবে ভার্সিটিতে চান্স পাইছিলাম, এটা নিয়ে যদিও আমার একটা ভিডিও ছিল, একদম আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিওটা, যেটা তোমরা দেখলে একদম ওই মুহূর্তে রেজাল্ট পাওয়ার পরে আমার রিয়াকশনটা কী ছিল সেটা তোমরা বুঝতে পারবা। কিন্তু আজ থেকে 2 বছর পরে এসে দৃষ্টিভঙ্গিতে যেভাবে আমি দেখছি জিনিসটা, সেটা আমি আজকে শেয়ার করব, সাথে ওই ঘটনাটার একটা সামারি দিব। তো কিভাবে আমি বইটা চান্স পাইলাম সেই ঘটনাটা আমি ছোট করে বলি। যে 2019 সালে আমি কলেজে ভর্তি হই, কলেজে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হই। কলেজ ওয়াজ প্রিটি গুড, টিচার অনেক ভালো ছিল। কলেজটা ড্রাস্টিক্যালি আমার লাইফটা চেঞ্জ করছে অনেকভাবে। তার মধ্যে করোনা আসলো। সো কলেজের শুরুর দিকে আমি ভালো করে পড়াশোনা শুরু করছিলাম না, বাট যখন করোনা হিট করলো, তার আগে মোটামুটি 1-2 মাস আগে থেকে আমি সিরিয়াস হই। হুম যতদূর মনে পড়ে ফেব্রুয়ারিতে অথবা মার্চে মোস্ট প্রবাবলি করোনা হিট করছিল 2020-এর। তো তার 1-2 মাস আগে থেকে আমি মোটামুটি সিরিয়াসলি পড়াশোনা শুরু করি। তখন আমি একদম গোল ফিক্সড করে নিচ্ছি যে আমাকে বুয়েটে চান্স পাইতেই হবে। কেন বুয়েটে চান্স পাইতে হবে? কারণ আমার স্বপ্ন হচ্ছে ইঞ্জিনিয়ার হওয়া। কেন স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া? কারণ আমার ফিজিক্স আর ম্যাথ করতে ভালো লাগে, কেমিস্ট্রি পড়তেও মোটামুটি ভালোই লাগে। এখন ইঞ্জিনিয়ার যে হবো, বাংলাদেশে ইঞ্জিনিয়ারিংয়ে ওয়ান অফ দ্য কি বলতে পারি যে বেস্ট ইনস্টিটিউশনই হচ্ছে বুয়েট। এখানে পড়াশোনা খুব ভালো হয় সেজন্য না, এখানকার নেটওয়ার্কটা, প্লাস এটা অনেক প্রাচীন ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর মধ্যে। আর এখানে যে সাবজেক্টগুলো আছে, সব সাবজেক্ট সব ভার্সিটিতে নাইও। সব দিক মিলে এটা একটা স্বপ্নের জায়গা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য। তো আমার জন্য একইভাবে এটা একটা স্বপ্নের জায়গায় ছিল। তো ভার- তো কলেজ লাইফে আমি পড়ছিলাম সিরিয়াসলি। করোনা হিট করলো, তারপরে আমি ভালো মতো পড়াশোনা করতে পারতেছিলাম না, কারণ হচ্ছে বাসায় বসে আর কতটুকুই বা পড়াশোনা হয়। দেন করোনার 1-2 মাস যখন দেখলাম যে বন্ধ থাকছেই, সময় চলেই যাচ্ছে, তখন আমার কাছে মনে হলো যে না, করোনার এই সময়টা আমার জন্য একটা পিক পয়েন্ট হতে পারে। যে সময়টায় অন্যরা সবাই রেস্ট নিচ্ছে, এই সময়টা আমি যদি হালকা করেও কাজে লাগাই, প্রতিদিন যদি 4-5 ঘন্টা পড়ি বা 3 ঘন্টাও যদি আমি একদম প্রপারলি কাজে লাগাই, তাহলে আমি এখান থেকে একটা ভালো কামব্যাক দিতে পারবো। আমার ফার্স্ট ইয়ারে যেই লসগুলো হয়েছে সেই লসগুলো আমি পূরণ করতে পারবো। দেন আমি সেটাই করা শুরু করলাম। ভালো ভালো টিচারদের ক্লাস করা শুরু করলাম, ইন্ডিয়ান টিচারদের ক্লাস করা শুরু করলাম, আইআইটির ক্লাস করা শুরু করলাম। সব মিলে করোনার টাইমে আমি বেশ ভালো একটা প্রিপারেশন নিছি। দেন করোনা শেষ হলো, কলেজ খুললো, কলেজে আবার হাঙ্গামা শুরু হলো, অ্যাসাইনমেন্ট হ্যান ত্যান, করোনার সময় যেগুলো হয়েছে। তারপরে করোনা শেষ, আমার এইচএসসির ডেট দিল, এইচএসসি পরীক্ষা দিলাম। এইচএসসি পরীক্ষা আমার একদম সুপার হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আম, এমন অবস্থা হয়েছিল যে আমার যদি আমার চারপাশে কেউ নাও বসে, আমার কোনো দেখাদেখি করারই প্রয়োজন নেই, আমি নিজেই সব কিছু লিখতে পারবো, এত ভালো প্রিপারেশন আমার ছিল এইচএসসির জন্য। যাই হোক, এইচএসসি ভালো হলো আলহামদুলিল্লাহ। তারপরে অ্যাডমিশন শুরু হলো। তো এইচএসসির পরে অ্যাডমিশনের আগে আমি 1 সপ্তাহ রেস্ট নিয়েছিলাম। সবাই তো বলে যে এইচএসসি তা শেষ হওয়ার সাথে সাথে অ্যাডমিশনে পড়া শুরু করে দাও। কেন? কারণ অ্যাডমিশন টাইমে তোমার সময়টা খুবই কম, 3 মাস। বাট ফর্চুনেটলি আমরা 3 মাসের চেয়ে একটু বেশি সময় পাইছিলাম। আমি মোস্ট প্রবলি ডিসেম্বরের 20 তারিখের দিকে এইচএসসি শেষ হয়েছিল। আমি মোটামুটি 7 দিন 10 দিন এরকম রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে জানুয়ারি মাস থেকে আমি পড়াশোনা শুরু করছি, উদ্ভাসে ভর্তি হলাম। উদ্ভাসের উইকলিগুলোতে ভালোই চলছিল। জানুয়ারি মাসে যে উইকলি টুইকলি হলো, সব মিলে আমার মেরিট একদম সেন্ট্রালের 100-এর ভিতরেই ছিল। 96
একদম এক্স্যাক্টলি মনে নাই, অনেক আগের কথা তো। ওরকম ছিল, 90-র ঘরে ছিল আমার পজিশন। তো আই ওয়াজ ডুইং প্রিটি ওয়েল। তারপরে হচ্ছে একটা করোনার আরেকটা ওয়েভ আসলো, যার জন্য মোটামুটি যতদূর মনে পড়ে 10-15 দিন বন্ধ হয়ে গেল অফলাইন সব কিছু। উদ্ভাস অনলাইনে শিফট করলো। ওই সময় শুধু করোনা না, আমার লাইফেও কিছু ইনসিডেন্ট হয়েছিল যেটার কারণে আমি পড়াশোনা থেকে একটু দূরে চলে গেছিলাম। দূরে যাওয়ার কারণে এখনও মনে পড়লে বেশ খারাপই লাগে যে ওই সময়টা আমি যদি পড়াশোনাটা ছেড়ে না দিতাম তাহলে হয়তো বা এখন ওই অ্যাডমিশন টাইমে আরও বেটার রেজাল্ট করতাম। যদিও যা রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করছি। তো ওই সময় আমি 10-15 দিন ভালো মতো পড়তে পারিনি। ভালো মতো বলতে কি, বলতে গেলে অ্যাডমিশনের তুলনায় কিছুই পড়তে পারিনি। পরে অ্যাডমিশনের যখন দেখলাম যে সময় চলে যাচ্ছে, পরে আমি আবার পড়া শুরু করলাম ফেব্রুয়ারি 15 এরকম দিকে। দেন আমি দেখলাম যে আমার যে 10-15 দিনের একটা গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপের কারণে আমি উদ্ভাসের সাথে আর তাল মিলাতে পারছি না। কারণ উদ্ভাস ইজ সো ফাস্ট। উদ্ভাসের অ্যাডমিশন যে প্রোগ্রামটা, এটা খুবই ফাস্ট আর খুবই কম্পিটিটিভ। তুমি এটা সবার জন্য আমি বলবোও না। তোমার যদি প্রিপারেশন ভালো না থাকে তোমার জন্য খুব টাফ হবে উদ্ভাসের উইকলিগুলোতে ভালো করা, ডেইলিগুলোতে ভালো করা, একই সাথে ওদের সিলেবাস চালায় যাওয়া। পরে আমি যেটা ভাবলাম, একটা সাহসী সিদ্ধান্ত নিলাম যে উদ্ভাস বাদ, আমি বাসায় বসে নিজের মতো করে পড়াশোনা করব। অনলাইনে আমার যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো নিয়েই, যা আমি কলেজ লাইফে পড়ছি। একটা জিনিস এখানে মেনশন করি, কলেজ লাইফে আমার বেসিক খুবই ভালো ছিল। একটা ম্যাথ আমি জাস্ট করতাম না, ম্যাথটা কেন হয়েছে, কোন সূত্র থেকে আসছে, সূত্রটা কিভাবে আসছে, বেসিকটা আমার একদম সুপার ছিল। বেসিকটা ভালো থাকার কারণে আমার আর এইখানে অ্যাডমিশন টাইমে বেসিক নিয়ে প্যারা খাইতে হয় নাই। সো আমি অনলাইনে যে ম্যাটেরিয়ালসগুলো আমার আছে ওগুলাই হয়ে গেছে আমার। উদ্ভাসের অফলাইন ক্লাসও কিন্তু ভালো, কিন্তু উদ্ভাসের অফলাইন ক্লাসের আমার প্রয়োজন পড়ে নাই। আমি এক্সামও বাদ দিয়ে দিলাম। কেন এক্সাম বাদ দিলাম? কারণ আমি যদি এক্সাম দিতে যাই, আমার যেহেতু ওই সময় আমার লাইফে একটা ইনসিডেন্ট চলছিল, তো আমি যদি এক্সাম দিতে যাই, এক্সাম যদি আমার খারাপ হয় তাহলে আমার ওখানে একটা মেন্টাল ব্রেকডাউন হবে। দরকার নেই সেটার। আর উদ্ভাসে অনেক সময় আজাইরা প্রশ্ন করে, যেগুলো কি বলে বুয়েটে কখনো আসে না। বুয়েটে যে টাইপের কোশ্চেন করে, ওই টাইপের কোশ্চেন হচ্ছে অনেক হাই লেভেলের কোশ্চেন অনেক সময় উদ্ভাসে দেয়। কারণ ওদের তো টপ 10 বের করতে হবে, তাই না? ওদের তো টার্গেট ওইটা, টপ 10 বের করতে হবে। তো ঠিক আছে, উদ্ভাস বাদ, বাসায় নিজের মতো পড়া শুরু করলাম। এরপরে ওটা ছিল হচ্ছে মার্চ মাসে এমআইএসটির পরীক্ষা হবে, সার্কুলার দিল। তো আমার সিলেবাস তখনও টোটালি শেষ হয় নাই। দেন আমি ভাবলাম যে একটু ভয় পাচ্ছিলাম যে একটা অ্যাডমিশন চলে আসলো, আমাদের সিলেবাস এখনও শেষ হয় নাই, তাহলে আমি কি করতে পারি? ওই সময় যেটা করলাম যে মোটামুটি একটা টাচ দেওয়া যায়, বোর্ড পরীক্ষায় আমরা যেরকম সব রিভিশন দেই ওরকম মোটামুটি একটা টাচ দিয়ে গেলাম সব কিছু। গিয়ে দেখি আয় হায়, বোর্ড পরীক্ষায় যে টাইপের কোশ্চেন আসে ওই টাইপের কোশ্চেন এমএসটিতেও আসে। হ্যাঁ, মানে খুবই সহজ, খুবই সহজ। এটা অ্যাডমিশনের পর্যায়ে পড়ে না এমএসটির পরীক্ষাটা। তো যখন আমি দেখলাম যে খুবই সহজ কোশ্চেন কিন্তু জায়গা অনেক বেশি দেওয়া, তখন আমি ভাবলাম এত বেশি জায়গা কেন দিছে। দেন আমি একদম বোর্ড পরীক্ষার মতো আমরা জানি দেওয়া আছে এইভাবে আমি সব ম্যাথ করলাম। তো ওখানে গিয়ে একটা ম্যাথে আটকায় গেছিলাম, সেটা ছিল স্থিতিবিদ্যার, যেটা আটকায় না গেলে মেরিট আরও উপরে আসতো। তো এমএসটি পরীক্ষার ব্যাপারটা এরকম যে ওখানে কোশ্চেন খুব সহজ আসে, তো তুমি যদি একটা কোশ্চেন ভুল করো তোমার মেরিট অনেক পিছিয়ে যাবে। একটা কোশ্চেন ভুল করলে তোমার মেরিট মনে করো 700 পিছিয়ে যাবে। তো আমার পজিশন আসছিল মোটামুটি 700 সামথিং, মনেও নাই আমার কত আসছিল। তো ভালোই হয়েছিল, খারাপ না। দেন এমএসটিতে আমি ভর্তি হই নাই, কারণ আমার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অথবা ঢাকা ইউনিভার্সিটিতে আমার হয়ে যাবে। তো এর মধ্যে আমি বলে রাখি, ঢাকা ইউনিভার্সিটির জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো প্রিপারেশন নিচ্ছি না এখনও পর্যন্ত। আমার প্রিপারেশন ওইটাই যে বুয়েট বুয়েট প্রিপারেশন। তো সেটার জন্য রিটেনটা আমার মেইন টার্গেট, আর সাথে আগের ওই অনেক আগে যে অ্যাডমিশনে এমসিকিউ আসতো ইঞ্জিনিয়ারিংয়ে, সেগুলো আমার মেইন টার্গেট। তো এভাবে আগাচ্ছি, বুয়েটের সার্কুলার দিল, কাহিনী হয়ে গেল বুয়েটের প্রিলি আর বুয়েটের রিটেন, এই দুইটার মাঝখানে পড়ে গেল আমাদের ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ পরীক্ষা। এমসিকিউ আর রিটেন একসাথেই তো হয় ঢাকা ইউনিভার্সিটিতে। তো ঝামেলায় পড়ে গেলাম যে প্রিলি দেওয়ার পরে সাথে সাথে বুয়েটের প্রিপারেশন শুরু করতে হবে, কিন্তু মাঝখানে তো পড়ে গেছে
ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, তাহলে এখন ঢাকা ইউনিভার্সিটি অ্যাবান্ডন করে দেব, নাকি প্রিলি দেওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটির নেওয়া শুরু করব, ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নেওয়া শুরু করব? যেটাই করি না কেন একটাতে আমার প্রিপারেশন কমে যাবে। যদি আমি ঢাকা ইউনিভার্সিটি বাদ দিই, তো ঢাকা ইউনিভার্সিটিতে বাদ দিলে বুয়েটে যে চান্স হবে আমি তো শিওর না। আবার আমি যদি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই, তাহলে আমার ঘটনাটা ছিল এরকম যে 1 তারিখে আমার প্রিলি, এটা হচ্ছে জুন মাস, জুন মাসের 1 তারিখে আমার প্রিলি, 10 তারিখে হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, 17 তারিখে হচ্ছে আমার বুয়েটের রিটেন। তাহলে আমি যদি 10 তারিখে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দেই, তাহলে আমি রিটেনের জন্য প্রিপারেশন নিতে পারবো মাত্র 7 দিন, তাই না? তো পরে আমি ভাবলাম যে যেহেতু বুয়েটে আমার চান্স হবে এটা আমি শিওর না, আর এতদিন তো প্রিপারেশন নিছি, এই কয়দিন আর কী বা করে ফেলবো। সো আমি একটা রিস্ক নিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষাটা দেই। সো ঢাকা ইউনিভার্সিটির জন্য আমি মাত্র 10 দিন প্রিপারেশন নিছি। আর ঢাকা ইউনিভার্সিটির আগে প্রিলি দিছি, প্রিলিটাও তো এমসিকিউ, সো প্রিলির জন্য প্রিপারেশন নিছি। এখানে একটা কথা বলে রাখি, প্রিলি খুবই টাফ ছিল। হ্যাঁ, প্রিলি খুবই টাফ ছিল। কেন টাফ ছিল তুমি একটা জিনিস চিন্তা করলে বুঝতে পারবা যে মেডিকেলে 100টা এমসিকিউ 60 মিনিটে দিতে হয়, সেগুলো সব জ্ঞান ভিত্তিক কিন্তু, হ্যাঁ, মুখস্থ টাইপের কোশ্চেন। অন্যদিকে বুয়েটে কি করা হয়, বুয়েটে ম্যাথ ইঞ্জিনিয়ারিং টাইপের কোশ্চেন আসে 100টা 60 মিনিটে। তাহলে তুমি বুঝতে পারতেছো হাউ হার্ড ইট ইজ। তো যাই হোক, বুয়েটের প্রিলি দিলাম, প্রিলিতে মোটামুটি মনে হয় 65 মতো অ্যান্সার করছিলাম 100টার ভিতর। তো বের হয়ে শুনে অনেকে অনেক অ্যান্সার করছে, সো তখন একটা ডাউন খাইলাম যে কাহিনী কি, আমি এতদিন ধরে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলাম, ভার্সিটির প্রিপারেশন নেওয়া ফ্রেন্ডগুলো বলতেছে 70-75 অ্যান্সার করছে, তাহলে কি আমার মিস যাবে নাকি? তো যাই হোক, এরপরে আমি শুরু করে দিলাম ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নেওয়া। বলে রাখি, এর আগে কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটির কোনো রকম প্রিপারেশন নাই। সো আমি কোশ্চিন ব্যাংক খুললাম, কোশ্চিন ব্যাংকটা আমি টার্গেট করলাম যে আমার যেহেতু থিওরিতে কোনো প্রবলেম নাই, 2-1টা জ্ঞানমূলক কোশ্চিন আসবে মেডিকেলের মতো, ওগুলো বাদ দিয়ে দিব। ওতে আমার মেরিট একটু পিছিয়ে গেলে পিছিয়ে যাবে, সমস্যা নেই। ঢাকা ইউনিভার্সিটিতে আমার টার্গেট না, আমার তো টার্গেট ইঞ্জিনিয়ারিং। তো ঢাকা ইউনিভার্সিটিতে আমি জাস্ট পরীক্ষা দিচ্ছি। সো আমি যেটা করলাম যে আমার দরকার এখন কম সময়ের মধ্যে হাতে ক্যালকুলেশনটা প্র্যাকটিস করা। আমার ওই থিওরি পড়ারও দরকার নাই, ওই মুখস্থ করারও দরকার নেই। সো আমি এখন যেটা করলাম যে কোশ্চেন ব্যাংক নিয়ে বসলাম, অনবরত এক্সাম দিতে থাকলাম কোশ্চেন ব্যাংকের মধ্যে। এতে করে কী হবে, আমার হাতের স্পিডটা খুব বাড়বে। হাতের স্পিড বলতে আমি বোঝাচ্ছি ক্যালকুলেশন স্পিড, কারণ ওখানে তো তোমার ক্যালকুলেটর অ্যালাউড না, তাই না? এরপরে একটা সমস্যায় পড়লাম, সেটা হচ্ছে বায়োলজিতে আমি এতদিন পড়ি নাই। বায়োলজিতে আমি পড়ি নাই, অনেক কিছু ভুলে গেছি। এখন বায়োলজি তো 10 দিন তো ছিল না, 8 দিন 9 দিন ছিল। সো এর মধ্যে তো আমি তো বায়োলজি পারবো না। পরে যেটা করলাম যে ইংলিশটা ভাবলাম যে দেবো, কারণ ইংলিশ অনেক সময় শুনতে যেটা ভালো লাগে ওইটা দিলেই হয়ে যায়। তো ইংলিশটা প্রিপারেশন নিলাম। তো ইংলিশে বলে রেখে তো আমি ইংলিশ ফর টুডেটা ভালো করে পড়িও, ওখান থেকে বেশ কোশ্চেন আসে ঢাকা ইউনিভার্সিটিতে, আমাদের সময় আসতো। এরপরে আমি দিলাম ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা হয়েছে, মোটামুটি হয়েছে। তবে ঢাকা ইউনিভার্সিটির আমার সিট পড়ছিল হচ্ছে কলেজটার নাম কি, বদরুন্নেসা কলেজ, মোস্ট প্রবাবলি কলেজটার নাম। তো ওই, হ্যাঁ, বদরুন্নেসা কলেজই। তো কলেজটার সিট ব্যবস্থা, আসন ব্যবস্থা এত বাজে ছিল, আমি আমার স্কুল থেকে কলেজ লাইফ পর্যন্ত কখনো এত ফালতু পরীক্ষা দেই নাই। মানে একটা ছোট টেবিল, সেটার মধ্যে 4 জন বসতেছে, এমনভাবে বসতেছে গায়ে গা লাগায় যে আমি যে লিখবো, আমার পাশের জন আমার খাতা ফুল কপি করতেছে, মানে ফুল কপি করতেছে, ইউ উইল নট বিলিভ, ফুল কপি। তো তখন আমি একটা সময় যেটা করলাম যে আমি ঢেকে লেখা শুরু করলাম, কারণ যে সেম হয়ে যায় রেজাল্ট, ও তো আমার সিট খায় ফেলতে পারে। তো বেশ কষ্ট হয়েছে ঢেকে লেখা, অ্যাডমিশনে এমনিই কঠিন, তার মানে ঢেকে তুমি কেমনে লিখবা। সো এটা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় কিন্তু দেখা দেখিও প্রচুর হয়েছে, আমাদের আমাদের যেই রুমটা ছিল সেটাই, এখন কি হয় জানি না, বাট আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটিতে দেখা দেখি হয়েছে। তারপরে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে বাসায় আসছি, বাসায় ঢুকছি, ফ্রেশ হয়েছি, দুপুরে খাইছি, খেয়ে এসে দেখে আমার বুয়েট প্রিলি রেজাল্ট দিয়ে দিছে, দেখে আমি সিলেক্টেড। খুবই ভালো লাগলো। অ্যান্ড এটাও ভাবলাম যে ইস, রেজাল্টটা যদি আর কিছুদিন আগে দিত তাহলে তো আমি ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিতাম না। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে।
দেন আমি একদম আদা জল খেয়ে বুয়েটের রিটেনের প্রিপারেশনটা শুরু করলাম। তো আমার ছিল যে এখন নতুন করে পড়ার কিছু নাই, যা পড়ছি সেগুলো আমাকে রিভিশন দিতে হবে, কিন্তু সব কিছু টাচ করতে হবে। কারণ আমি কোনো একটা সূত্র ভুলে গেলাম, ওই একটা সূত্রের কারণে আমার 10 মার্ক মারা খাইতে পারে, যেটা হয়েছেও, আমি আসতেছি। তো আমাদের তো আচ্ছা, আমি শর্ট সিলেবাসের একটা ব্যাপার আছে, আমি পরে বলতেছি ওইটা। তো ব্যাপারে রিটার্নের প্রিপারেশন নিলাম। প্রিপারেশন নিয়ে লাস্টে গিয়ে দেখলাম যে আমার জৈব যৌগ পড়ার আর সময় হচ্ছে না। পরে জৈব যৌগ হচ্ছে আমি যখন গাড়িতে করে যাচ্ছি আমার হলে, বুয়েটে যাচ্ছি যখন, সিভিল বিল্ডিংয়ে মোস্ট প্রবলি পড়ছিল সিট, ভুলেও গেছি যে কই পড়ছে সিট। এখন যে আমি তোমাদের সাথে বলছি না, সেই যে 2 বছর আগে আমার ঘটে গেছে এই ঘটনাগুলো, আমার চোখের সামনে একদম ভাসতেছে যে আমি গাড়িতে উঠতেছি, আমি এক্সাম হলে যাচ্ছি পরীক্ষাটা দিতে, নার্ভাস, রাতের বেলা ভালো ঘুম হয়নি। আচ্ছা, রাতের বেলা ঘুম নিয়ে আরেকটা কথা বলি, যে অনেক সময় তো অনেকে বলে যে পরীক্ষার আগের দিন কিছু পড়িও না, পরীক্ষার আগের দিন কিছুই পড়বে না, এটা পর্যন্ত অনেকে বলে। আর পরীক্ষার আগের রাতে পড়তে তো একদম সবাই মানা করে। তো আমি এক্ষেত্রে একটু দ্বিমত পোষণ করব, তোমার যদি মনে হয় যে পরীক্ষার আগের রাতে তোমার জেগে পড়া উচিত, তুমি পড়বা। ইট ডিপেন্ডস অন ইউ। আমার ক্ষেত্রে আমি স্কুল লাইফ থেকেই রাত জেগে, এবং এই ভার্সিটি লাইফে আমি টার্ম ফাইনাল দিছি হচ্ছে রাত জেগে। সো আমার রাত জেগে আমি ভালো পারফর্ম করতে পারি, আমার সমস্যা হয় না। বাট অনেকের আছে না ঘুমাইলে প্যারা হয়। সো ইটস আপ টু ইউ যে তুমি রাতে ঘুমাবা কিনা। দেন হচ্ছে আমি পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা দিতে যাওয়ার সময় গাড়িতে বসে আমি হচ্ছে যতটুকু পারছি জৈব জগৎ একটু উল্টায় দেখছি, এতদিন ধরে তো পড়া আছেই। তো তারপর পরীক্ষা দিলাম। পরীক্ষাতে তো ফার্স্টে খাতা পেয়ে দেখি যে ম্যাথ কিছুই পারি না, মনে হয়েছে ম্যাথ কিছুই পারি না। তো ঠিক আছে, পরে ফিজিক্স টিজিক্স দিয়ে শুরু করলাম, ফিজিক্স কেমিস্ট্রি দিলাম, ভালোই হলো। তারপরে ম্যাথে আসলাম, এখন ঠান্ডা মাথায় একটু ম্যাথ করা শুরু করলাম। তো ওই যে ফিজিক্স কেমিস্ট্রি আমার কয়েকটা করা হয়েছে, তো ওইখান থেকে একটু কনফিডেন্স বুস্ট হয়েছে। এখন দেখি ম্যাথও আমি অনেকগুলো পারছি, অনেক কঠিন ম্যাথ আমি ওখানে পেরে গেছি, যেটা আমি একদম শুরুতে ম্যাথ দিলে পারতাম না। এখান থেকে লেসন কি? লেসন হচ্ছে তোমরা যখন মানে পরীক্ষা বসবা, তখন সহজটা আগে অ্যান্সার করবা, কঠিনটা আগে অ্যান্সার করবা না, ঠিক আছে? এভাবে পরীক্ষাটা দিলাম। ম্যাথ মোটামুটি অ্যান্সার করছি, ম্যাথেই আমার সবচেয়ে খারাপ হয়েছিল, বাকিগুলো অ্যান্সার করছি। এখানে হচ্ছে আমাদের তো শর্ট সিলেবাস ছিল, তো ওখানে আমার কয়েকটা বিষয়ে হচ্ছে উম, একটা আফসোস আছে, সেটা হচ্ছে যে কেমিস্ট্রিতে কিছু ছিল, যেমন হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারির সূত্র বলছি, বিক্রিয়া ছিল, যেটা আমাদের শর্ট সিলেবাসে ছিল না। তো বইটা সার্কুলারে লেখা ছিল যে শর্ট সিলেবাস থেকে কোশ্চেন আসবে, আমরা ফুল সিলেবাসে পড়ছিলাম, কিন্তু যেহেতু বলছে যে শর্ট সিলেবাসে অ্যান্সার আসবে, কোশ্চেন আসবে, তো আমি ওটা বাদ দিছি। দেখেছি ওইটাই আসছে। সেখান থেকে একটা টেক হলো, ফুল সিলেবাস থেকে কিন্তু কোশ্চেন আসে, কম হলেও একটা দুটো হলেও আসে। তারপরে হচ্ছে লজিক গেটের কিছু জিনিস আমার একটু ভুলে গেছিলাম, যার কারণে ওইখানে আমার ভুল গেছিলো, ওটার জন্য একটা আফসোস আছে। তো যাই হোক, মোটামুটি এক্সাম দিলাম। এক্সাম দেওয়ার পর তো আমার মন খুবই খারাপ যে এক্সাম আমি যেমন ভাবছিলাম সেরকম দিতে পারি নাই। কিন্তু ওই যে একটা কথাই আছে না, যে এক্সাম হলে বের হয়ে যারাই বলে যে আমার রেজাল্ট খুব ভালো হবে বা আমি খুব পারছি, তারাই দেখা যায় যে চান্স পায় না। এটা কেমন যেন একটা অলৌকিক ব্যাপার, যে যারা ওরকম কনফিডেন্স দেখায় তাদেরই চান্সটা হয় না। তো যাই হোক, আমার এক্সাম শেষ হইলো। এক্সাম শেষ হওয়ার পর আমি আর কোনো পড়াশোনা করি নাই। তারপরে 12 দিন পরে, জুনের 30 তারিখ রাতের বেলা, আমি কম্পিউটারে বসে গেম খেলতেছি, ব্যাটেলফিল্ড 4 খেলছিলাম মোস্ট প্রবাবলি। খেলতে খেলতে একটু মোবাইলটা নিয়েছি, গেমটা পজ করে মোবাইলটা নিয়ে দেখি যে হচ্ছে রেজাল্ট দিছে। আমার তো ভুক একদম ধরফর করা শুরু করছে। দেন মোবাইল নিয়ে ওয়েবসাইটে গেলাম, গিয়ে দেখি যে হ্যাঁ, চান্স পাইছি। দেন খুবই ভালো লাগলো, চান্স পাইছি। তো ওই সময় আমি খুবই খুশি ছিলাম। ওই সময় আমার টার্গেট এইটাই ছিল। তুমি যখন একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে তুমি সেই স্কুল লাইফ থেকে আগাবা, তখন টার্গেটটায় তুমি যখন ফুলফিল করতে পারবা, ওই সময়টা খুবই ভালো লাগবে। তারপরে সবাই তো নাচানাচি চারপাশে, সবাই তোমাকে অনেক সম্মান করবে, একদম আকাশে তুলে রাখবে। তুমি ভাববা যে লাইফের এর চেয়ে আর হ্যাপিয়েস্ট মোমেন্ট কী হইতে পারে, তাই না? তো ভালো ছিল ওই সময়গুলো। কিন্তু আম, একটা ব্যাপার হচ্ছে কি, যে আমরা যে এই যে
স্কুল লাইফে বুয়েটের স্বপ্নটা তৈরি হয় কোন সময় থেকে? ক্লাস 9-10 থেকে তো শুরু হয়। সো এই যে 4 বছর 5টা বছর তুমি একটা জিনিসের স্বপ্ন দেখে আসছো, ভাবছো যে এখানে চান্স পাইলে আমার জীবনটা একদম ফুলের চাদর হয়ে যাবে, একদম ফুলের বাগান হয়ে যাবে, আমার লাইফ একদম একদম সাকসেসের পিক পয়েন্টে পৌঁছে যাবে। বাট বাস্তবতা আসলে অনেক ডিফারেন্ট। হ্যাঁ, আমি এখন বুয়েটে সেকেন্ড ইয়ারে পড়ছি, আর 1.5 বছর 2 বছর পর হয়তো আমি বের হয়ে যাব। এখন আমার দৃষ্টিভঙ্গি অনেকটাই চেঞ্জ হয়েছে। আজকে আমি এই ভিডিওটা বানাইতাম না, কিন্তু আজকে আমি এই ভিডিওটা বানাইছি, তার কারণ হচ্ছে আমার টার্ম ফাইনালের রেজাল্টটা। দেখো, বুয়েটকে আমি যা ভাবছিলাম কলেজ লাইফে, যদিও বা আমি বেশ প্রিপেয়ার্ড ছিলাম, আমি জানতাম যে এটা আমার লাইফের পিক পয়েন্ট না, লাইফ সামনে আরও কঠিন। বাট তাও আমি যে এত মানে বুয়েট লাইফটাকে তোমরা বাইরে থেকে যেরকমটা ভাবো সেরকমটা না, এটা অনেক কঠিন। আমাদের যে টার্ম ফাইনাল পরীক্ষাগুলো হয়, আমাদের এত প্রেশার দেওয়া হয়, এমন অনেক দিন গেছে যখন আমি পড়াশোনার প্রেশারের কারণে, এক্সামের প্রেশারের কারণে দুপুরের খাবারটাও খাইতে পারি নাই। সকালের খাবার মিসতেছি, দুপুরের খাবার মিসতেছি। তারপরে ধরো যে তুমি অনেক অনেক পরিশ্রম করবা, কিন্তু তোমার রেজাল্ট ওরকম আসবে না, এটার যে কি হতাশা ভাইরে ভাই। তারপরে ধরো যে তুমি যারা বুয়েটে তোমরা চান্স পাবা, তোমরা জানো যে বুয়েট হচ্ছে একদম সবচেয়ে মেধাবীদের জায়গা। তো তুমি যখন কলেজে ছিলা কিংবা স্কুলে ছিলা, তুমি হয়তো বা তোমার ফার্স্ট বয় ছিলা, ফার্স্ট বয় না হলেও তোমার চারপাশে যে ফ্রেন্ড সার্কেল ছিল তাদের মধ্যে তুমি ওই মেধার দিক দিয়ে বলা যায় যে অন্যতম ছিলা। কিন্তু তুমি যখন বুয়েটে চান্স পাবা, তুমি তোমার ক্লাসে ঢুকে দেখবা যে চারপাশে প্রত্যেকে তোমার ইকুইভ্যালেন্ট মেধাবী, এবং ইকুইভ্যালেন্ট শুধু না, তোমার চেয়ে বেশিও থাকবে অনেকেই। তখন তুমি ডিপ্রেসড হয়ে যাবা যে আমি কোথায় এসে পড়লাম। যে পড়া আমার বুঝতে 1 ঘন্টা লাগছে, সে পড়া আরেকজন 15 মিনিটে বুঝে ফেলছে। আমি আমার ফ্রেন্ডকে দেখছি সে পড়ছে না, সে শুয়ে বসে দিন কাটাচ্ছে, কিন্তু তার রেজাল্ট আমার চেয়ে ভালো। এরকম অনেক কিছু দেখবা যেটা তোমাদেরকে ডিপ্রেসড করে দিবে। প্লাস বুয়েটের প্রেশারটা মানে ইনহিউম্যান। এটা তোমরা বাইরে থেকে তোমরা কখনোই বুঝতে পারবে না যে আমরা যে ভিতরে আসলে কীরকম একটা লাইফ লিড করি। তো আমি এটাই বলবো যে তোমরা যে অবস্থাতে যে যেখানেই আসো, তোমরা টার্গেট নাও যে হ্যাঁ, বুয়েটে চান্স পাইতে চাই, রুয়েট কুয়েট চুয়েটে চান্স পাইতে চাই, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইতে চাই। কিন্তু এই টার্গেটটা ফুলফিল করার জন্য হার্ডওয়ার্ক করবা, ঠিক আছে, কিন্তু এগুলা করতে যে লাইফটাকে ভুলে যাও না, নিজেকে ভালোবাসতে হবে। এখন তুমি যে মুহূর্তটাতে আসো, সেই মুহূর্তটাকে কি বলবো, সেই মুহূর্তটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। হ্যাঁ, তুমি যদি এই মুহূর্তগুলোকে অ্যাপ্রিসিয়েট না করো, ট্রাস্ট মি, তোমার স্কুল লাইফ কলেজ লাইফ যখন পার হবে, তুমি আফসোস করবা যে ওই সময়গুলোকে আমি কেন উপভোগ করিনি। সো তোমার এখনই লাইফে তোমার যা যা উপভোগ করার, ঘুরতে যাওয়া বলো, মুভি দেখা বলো, গল্পের বই পড়া বলো। একটা সময় আমার গল্পের বই পড়তে অনেক ভালো লাগতো, আমার পুরা আলমারি ভর্তি বই আছে। কিন্তু তুমি শুনে অবাক হবা যে গত 1 বছর আগে যেই বইমেলা হয়েছে, সেই বইমেলার বইও আমি এখন পর্যন্ত সব শেষ করতে পারি নাই, কারণ হয়ে ওঠে না। আমার এই ভার্সিটির লাইফের যে চাপ, পড়াশোনার যে চাপ, এই জিনিসগুলো আমার হবিটাকেই বদলাই দিছে। যে জিনিসটা নিয়ে আমি আনন্দ পাইতাম, সেই আনন্দের জিনিসগুলো আমার কাছে আর এখন আনন্দ লাগে না। হুম। সো আমি তোমাদের হতাশ করতে চাচ্ছি না, আমি জাস্ট এটা বলতে চাচ্ছি যে তোমরা বাস্তবতায় থাকো, লাইফটাকে এনজয় করো, এত বেশি সিরিয়াস হও না এইসব অ্যাডমিশন নিয়ে। গোলটা ফোকাসড হও, গোল নিয়ে ফোকাসড হও, হার্ডওয়ার্ক করো, একই সাথে লাইফটাকে এনজয়ও করো। হ্যাঁ, ওইটা তোমার লাইফের মেইন প্রায়োরিটি বানাও না, কারণ ওইটা যদি তুমি তোমার লাইফের মেইন প্রায়োরিটি বানাও, তুমি যখন ওইখানে যাবা, গিয়ে যখন দেখবা যে তুমি তোমার অ্যাডমিশন লাইফে, তোমার কলেজ লাইফে, স্কুল লাইফে ওই জায়গাটা সম্পর্কে যা যা শুনছো তার ম্যাক্সিমাম জিনিসই ওইরকম না, তুমি যেটা যেয়ে দেখতেছো, তখন তুমি অনেক ডিপ্রেশনে পড়ে যাবে, যেটা আমি চাই না যে তোমরা পড়ো। সো এগুলোই আজকে বলার জন্য আমি আসছিলাম। আল্লাহ হাফেজ তোমাদের।